মেহেদী হাসান মিরাজ যতদিন আছেন, মোসাদ্দেক হোসেন সৈকতের সুযোগ নেই। মনে আছে না বলেছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু ভাই? কিন্তু সেই মিরাজ থাকাকালীন সময় তো ঠিকই মোসাদ্দেক হোসেন সৈকতকে জাতীয় দলে নেওয়া হলো। হ্যাঁ, সিলেকশন প্যানেল বদলে গেছে, এখন প্রধান নির্বাচক হয়ে গেছেন হাবিবুল বাশার সুমন। সুমন ভাইরা শুধুমাত্র ওই লিপু ভাইয়ের ওই কথাকেই কন্ট্রাডিক্ট করেই আমি বলবো যে তারা এরকম একটা ডিসিশন নিলেন। আসলে মোসাদ্দেক হোসেন সৈকত যেই পারফর্ম করছেন ডোমেস্টিকে ধারাবাহিকভাবে, যতটা ধারাবাহিকভাবে চলতি ঢাকা প্রিমিয়ার লিগেও যেরকম খেলছেন, তাতে ক্রিকেটীয় পয়েন্ট অফ ভিউ থেকে তাকে উপেক্ষার আসলে উপায় নেই। লিপু ভাই যে ওই কথা কেন কি বুঝে বলেছিলেন, তার ক্রিকেট মস্তিষ্কের এত সুনাম বাংলাদেশ ক্রিকেটে, ওইটা একটা বিরাট বড় প্রশ্নের জায়গা। তবে সুমন ভাই আবার আরেক দিক দিয়ে লিপু ভাইয়ের মতোই প্রেস রিলিজের মাধ্যমে দল দেয়া। প্রধান নির্বাচক তিনি যখন হয়েছেন, সিলেকশন প্যানেলটা যখন বদলে গিয়েছে, তখন প্রথম দলটাই শুধুমাত্র প্রেস কনফারেন্সের মাধ্যমে দেয়া হয়েছিল। কিন্তু তারপরে সেই প্রেস রিলিজের দল ঘোষণার রীতিতেই, লিপু ভাইদের সেই রীতিতেই, তাদের দেখানো পথেই সুমন ভাইরাও হাঁটছেন। অর্থাৎ দলে কারা আসছেন, কারা বাদ পড়ছেন, কাদেরকে রাখা হচ্ছে, সিলেকশন প্যানেলের চিন্তা ভাবনা কি, সেইটা প্রেসকে জানাতে, মিডিয়াকে জানাতে এবং মিডিয়া সূত্রে এই ক্রিকেট প্রেমী মানুষদের জানাতে আসলে সমস্যাটা কোথায়, এইটা আমার ভাই বোধগম্য না। আমি খুব করে চেয়েছিলাম, আশা করেছিলাম, ইনফ্যাক্ট সুমন ভাইদের ফার্স্ট প্রেস কনফারেন্সেও আমি ওইটা বলেছিলাম যে আশা করছি এখন থেকে আপনারা দল ঘোষণা করবেন এরকম প্রেস কনফারেন্সের মাধ্যমে। সেইটা এরপরে আর হতে দেখিনি। যাই হোক, অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুইটা ম্যাচের জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। সেই স্কোয়াডটা কেমন হলো? অবভিয়াসলি মোসাদ্দেক হোসেন সৈকতের ন্যাশনাল টিমে কামব্যাক, ওয়ানডে সাইডটাতে প্রায় 4 বছর পর ফেরা, এটাই তো হেডলাইন, এটাই তো হাইলাইট। এর বাইরে আর দলে কারা কারা রয়েছেন, চেঞ্জের জায়গাগুলো কি হয়েছে, সবকিছু মিলিয়ে দলটাই বা কেমন হলো, এই আলোচনাটা করছি। প্রথমে যদি আমি 15 সদস্যের স্কোয়াডটা দেখি, অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম 2 ওয়ানডের জন্য বাংলাদেশের 15 সদস্যের স্কোয়াডটা এরকম: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা এবং শরীফুল ইসলাম। 15 সদস্য স্কোয়াডটা যদি আপনি এখানটাতে দেখেন, তাহলে পেস বোলার 4 জন, সেটা তো আমরা আলাদা করে এটা দেখতেই পাচ্ছি। স্পিন বোলিংয়ে কিন্তু অপশন ওই জায়গাটা তো আমাদের 4 জন হয়ে গিয়েছে। প্রপার যে আমাদের 3 স্পিনার, সেইখানটাতে মেহেদী হাসান মিরাজ, রিশাদ এবং তানভীরের সঙ্গে মোসাদ্দেক হোসেন সৈকতের ওই বোলিং অপশনটাকেও আপনাকে মাথায় রাখতে হবে। এবং সৈকতের এইখানটাতে নাম্বার 6-এর যে জায়গাটাতে, সেইখানটায় তিনি আসলে 11-এই ঢুকে যাবেন স্কোয়াডের ব্যালেন্স ঠিক রাখার জন্য। যদিও মিরাজ রয়েছেন, মিরাজ তো ভাই ক্যাপ্টেন, তিনি তো থাকবেনই। এই দুইজনকেই আমি আসলে 11-এই দেখছি আমাদের এই 11-এর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। মোসাদ্দেক হোসেন সৈকতের কথা আমি বলছিলাম যে তাকে উপেক্ষার উপায় নেই। এই উপেক্ষার উপায় নেই গত এই 3-4 বছরে বহুবার হয়েছে, বহু টুর্নামেন্টে হয়েছে। আমাদের ডোমেস্টিকে তিনি রেগুলার পারফর্মার। আপনি যদি 50 ওভার্সের ক্রিকেটটাও ধরেন, সেইখানটাতে আমাদের যে প্রিমিয়ার কম্পিটিশন ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ, সেইখানটাতে রেগুলার পারফর্ম করেন মোসাদ্দেক হোসেন সৈকত। গত সিজনটাও তার ছিল চোখ ধাঁধানো। 30টা উইকেট তিনি অফ স্পিনে নিয়েছিলেন, যেইটা যৌথভাবে সর্বোচ্চ। পাশাপাশি ব্যাটিংয়ে 487 রান তিনি করেছিলেন। এই 564 রান এবং 30 উইকেট নেওয়ার পরও ন্যাশনাল টিমে তাকে ডাকা হয়নি। এবং এই যে এখন প্রিমিয়ার লিগটা চলছে, আবনির হয়ে 8টা ম্যাচ খেলেছেন, তার মধ্যে 6টা ইনিংস ব্যাটিং করেই কিন্তু 310 রান তিনি করে ফেলেছেন। এভারেজ তার 77, স্ট্রাইক রেট তার 129, পাশাপাশি বোলিংয়ে 12টা উইকেটও তিনি নিয়েছেন। যদি আপনি বাংলাদেশের বাস্তবতা হিসাব করেন, তাহলে এরকম একজন পারফর্মারকে আসলে কিভাবে আপনি বাদ দিবেন, বা কিভাবে ন্যাশনাল টিমে না নিয়ে থাকবেন, বা কতদিন আসলে আপনি, কতটা টুর্নামেন্ট, কতটা সিরিজ আপনি না নিয়ে থাকবেন। এই জায়গাটাতে আমি জানি না ঠিক লিপু ভাইদের যে ওই একটা ধারণার জায়গা ছিল যে না, মিরাজ থাকলে মোসাদ্দেককে নেওয়া যাবে না। এখন তো ওই সিলেকশন প্যানেলটা যেহেতু চেঞ্জ হয়েছে, সুমন ভাইরা যেহেতু এসেছেন, সেই জায়গার পরিবর্তনটাই মোসাদ্দেকের জন্য আবার ন্যাশনাল টিমের দরজাটাও ওপেন করে দিল, যিনি ন্যাশনাল টিমে ওয়ানডেতে লাস্ট খেলেছেন 2022 সালের আগস্টে জিম্বাবুয়ের বিপক্ষে।
মোসাদ্দেককে জায়গা দিতে গিয়ে এখানে বাদ পড়েছেন আফিফ হোসেন ধ্রুব, এবং ধরেন তার বাদ পড়াটা প্রত্যাশিতই, এবং এমন কোনো পারফরমেন্স তিনি আসলে করতে পারেননি। ন্যাশনাল টিমের সঙ্গে লাস্ট যে 2টা সিরিজ তিনি ছিলেন, আমি যদি ওই 2 সিরিজের পারফরমেন্সও দেখি, তাহলে যে 3 ম্যাচে ব্যাটিং করেছেন পাকিস্তান নিউজিল্যান্ডের বিপক্ষে 14 রান, 5 রান, 27 রান, একটা ম্যাচে 30 রানও করতে পারেননি। ফলে এই জায়গাটাকে তাকে বাদ দেওয়াটা আমি মনে করি যে না, ঠিক আছে। আর মাহিদুল ইসলাম অঙ্কন, তাই তিনি আবার এবার ঢাকা প্রিমিয়ার লিগে কিন্তু খুব ভালো করছেন। হায়েস্ট রান গেটারদের তালিকায় আমি দেখছিলাম যে বোধহয় 4 নম্বরে তিনি রয়েছেন। সো তাকে বাদ দেওয়াটা একটুখানি, এখানে আবার নুরুল হাসান সোহানকে নেওয়া হয়েছে, যিনি ঢাকা প্রিমিয়ার লিগে যে তার পারফরমেন্স খুব ভালো তা না, কিন্তু আমার কাছে মনে হয় যে নাম্বার 6, নাম্বার 7 এর ওই জায়গাগুলোতে, ওই ফিনিশারের ওই রোলটাতে, যেই রোলটা আসলে বেসিক্যালি ধরেন অঙ্কন বলেন বা ইভেন আফিফও বলেন, আফিফকে ন্যাশনাল টিমে খেলানো হয় বটে ওই জায়গায়, কিন্তু তিনি তো আর ওই পজিশনের প্লেয়ার না। ফলে এই দুইজনকে বাদ দেওয়া হয়েছে। সঙ্গে আসলে লাস্ট সিরিজের দল থেকে বাদ পড়েছেন ইনজুরির কারণেই তানজিম হাসান সাকিব। সেই সিরিজটার দলটাতে তিনি ছিলেন, স্কোয়াডে তাকে পরে অ্যাড করা হয়েছিল, কিন্তু এবার ইনজুরির কারণে তিনি তো মাঠের বাইরে রয়েছেন। ফলে এই যে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের বিবেচনাতেই তাকে আসলে রাখার উপায় ছিল না। বাংলাদেশে যে স্কোয়াডটা দেওয়া হয়েছে, সেই স্কোয়াডটা আপনি কাগজে কলমে হিসাব করলে আমার কাছে মনে হয় যে তুলনামূলক ব্যালেন্সড, আরও আগের চেয়েও বেশি ব্যালেন্সড। স্পেশালি আমি এখানে আমার মনে হচ্ছে যে সিলেকশন প্যানেল, সেটা সুমন ভাইরা প্রেস কনফারেন্সে দল না দিলেও তাদের চিন্তা ভাবনার যে জায়গাটা যতটা বুঝতে পারি, সেটা হচ্ছে গিয়ে পজিশন ওয়াইজ যারা ডোমেস্টিকে যেই জায়গাটাতে খেলেন ওইখানটাতে হয়তো বা তারা গুরুত্ব দিয়েছেন, জোর দিয়েছেন। মোসাদ্দেকের ইনক্লুশনে 11 স্কোয়াডের ভারসাম্য, আমি বলছি 11-এর ভারসাম্যের জায়গাটাও তৈরি হবে। আবার ওইখানটাতে সোয়ানের কথাটাও বলছিলাম যে শেষ দিকে গিয়ে তিনি ন্যাশনাল টিমেও গত বছরও ভালো সার্ভিস তিনি দিয়েছেন, অন এন্ড অফ, অত ধারাবাহিক সেটা না হলেও। আমাদের এই ব্যাটিং অর্ডারের ওই শুরুর যে জায়গাটাতে, সেইখানটাতে ধরেন তানজিদ, সৌম্য, সাইফ, লিটনকে এখন অবশ্য আবার আমরা মানে মাঝখানেই খেলাচ্ছি, শান্ত, টপ হেভি আমাদের ব্যাটিং লাইন আপটা বরাবরই ছিল। এইখানটাতে আসলে খুব যে বাংলাদেশের সিলেকশন প্যানেলের হাতে বিকল্প আছে আমার কাছে সেটা মনে হয় না। আর বোলিংটা বরং আগের চেয়ে অনেক বেশি ব্যালেন্সড হয়েছে। 4 জন পেসারের কথা আমি বললাম, সঙ্গে স্পিনিং অপশনটাও ক্যাপ্টেনের কাছে 4 জন থাকছেন। দেখেন, মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন এই বাংলাদেশের ওয়ানডে সাইডটার পারফরমেন্সটা কিন্তু এখন ভালো, গ্রাফটা কিন্তু ঊর্ধ্বমুখী। লাস্ট যে আমরা 3টা সিরিজ খেলেছি, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, পাকিস্তানের বিপক্ষে, নিউজিল্যান্ডের বিপক্ষে, সবগুলো সিরিজ কিন্তু আমরা জিতেছি। ফলে 2027 ওয়ানডে বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করার স্বপ্নটা, প্রত্যাশাটা কিন্তু এখন আরো অনেক বেশি জোরালো হচ্ছে। ওই 2027-এর 31শে মার্চের মধ্যে আমাদের র্যাঙ্কিংয়ে 9 নম্বরের মধ্যে থাকতে হবে। সো ওই ওয়ার্ল্ড কাপের নিয়ম আমরা জানি যে র্যাঙ্কিংয়ে টপ 8 টিম প্লাস হচ্ছে গিয়ে ওই কোহোস্টদের মধ্যে সাউথ আফ্রিকা প্লাস জিম্বাবুয়ে, এই 2টা দল থাকবে। এখন জিম্বাবুয়ে যেহেতু হচ্ছে গিয়ে এই 8-এর মধ্যে ঢুকতে পারবে না এই সময়ের মধ্যে, এবং সাউথ আফ্রিকাও 8-এর বাইরে বেরোবে না, তার মানে নর্মাল হিসাব 9-এর মধ্যে থাকলেই হবে। বাংলাদেশ সেইটার পথে খুব ভালোভাবে রয়েছে, গত 3টা সিরিজ জয়, এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে এই সিরিজটাতেও যখন আমরা ঘরের মাটিতে খেলবো, নিজেদের মাটিতে খেলবো, এবং যখন আমাদের পেছনে ওইরকম 3টা সিরিজ জয়ের আত্মবিশ্বাসটা রয়েছে, তখন যেই স্কোয়াডটা দেওয়া হয়েছে সেই স্কোয়াডটা আমি মনে করি ক্যাপাবল এনাফ অস্ট্রেলিয়াকে হারানোর জন্য। এবং সেই কারণে আমাদের ওই যে মিরপুরের টিপিক্যাল উইকেট বানিয়ে 220 রানের 180 রানের উইকেট বানিয়ে যে আমাদের তাদের হারাতে হবে সেটা না। আমি মনে করি যেহেতু ঢাকা প্রিমিয়ার লিগের মধ্যে আমাদের এই ক্রিকেটাররা রয়েছেন এবং আমাদের ন্যাশনাল টিমের পারফরমেন্সটা অনেক ভালো, যে স্কোয়াডটা দেওয়া হয়েছে সেটা নিয়ে আমার খুব একটা কমপ্লেন নেই। এবং ক্রিকেটীয় জায়গা থেকে মোসাদ্দেক হোসেন সৈকতের স্পেশালি তার ইনক্লুশনটা আসলে অবভিয়াস ছিল, যেটা লিপু ভাইরা করতে পারেন নাই, সেটা সুমন ভাইরা করে দেখেছেন। এই স্কোয়াডটা নিয়ে আমার আসলে ওই রকম কোনো কমপ্লেন, এবং আমি আশা করছি তারা অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জেতার মতো সক্ষম। আপনিও কি সেটা মনে করেন কিনা জানাতে পারেন।